বাংলাদেশেও করোনার নতুন ধরন, সংক্রমণে প্রভাব নেই পর্যবেক্ষণে যুক্তরাজ্যের সঙ্গে বিমান চলাচল। জাতীয় মর্যাদা রক্ষায় আত্মনিয়োগ করতে হবে, নবীন সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী। নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত, প্রেস ব্রিফিংয়ে সিইসি। আহমদ শফির জীবনের শেষ 3 দিন নিয়ে গ্রন্থ প্রকাশ, হত্যার অভিযোগ, মামলা নিজস্ব গতিতে চলবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিদ্যুৎ খাতের অগ্রগতি ভারত পাকিস্তানের চেয়ে বেশি বলছেন বিশেষজ্ঞরা, পারমাণবিক প্রকল্প বাড়ানোর তাগিদ। এতক্ষণ শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার 21 সংবাদের সাথে থাকছে আমি ফেরদৌসে আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। বাংলাদেশেও পাওয়া গেছে করোনা ভাইরাসের নতুন ধরন। যুক্তরাজ্যে শনাক্ত হবার অন্তত 7 দিন আগে গেল অক্টোবরে পাওয়া নমুনায় এই মিউটেশন ধরা পড়ে। 21 টেলিভিশনকে একথা নিশ্চিত করেছেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা প্রতিষ্ঠান BCSIR এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর সেলিম খান। দুই দেশের ভাইরাসের জিনোমের অনেক মিল থাকলেও বাংলাদেশে পাওয়া ভাইরাসটি তেমন প্রভাব বিস্তার করেনি। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। নভেল করোনা ভাইরাসে 28টির মধ্যে একটি স্পাইক প্রোটিন, যা দিয়ে সংক্রমণ শুরু হয়। এই প্রোটিনের অ্যাসপার্টিক অ্যাসিড পরিবর্তন হয়ে গ্লাইসিনে রূপান্তরিত হয়, যার কারণে বাড়ে সংক্রমণ। এরই মধ্যে 263 জিনোম সিকোয়েন্সিং ও ডাটা বিশ্লেষণ করেছে বাংলাদেশ কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ BCSIR। তথ্য বিশ্লেষণে দেখা গেছে এ ভাইরাসে 737টি পয়েন্টে মিউটেশন হয়। করোনা ভাইরাস প্রতিস্থাপন ঘটায় 358টি নন সিনোনিমাস অ্যামাইনো অ্যাসিডের। এখন পর্যন্ত এই ভাইরাসের মিউটেশনের বার্ষিক হার 24.64 নিউক্লিওটাইড। সারা বিশ্বে এই হার গড়ে 7.23 ভাগ হলেও বাংলাদেশে এই হার 12.60 ভাগ। ঘুরে ফিরে পুরো বিশ্বেই 2000 ধরনের পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে। এর মধ্যে 5টি স্বতন্ত্র ধরন গেল সেপ্টেম্বর পর্যন্ত পাওয়া যায় বাংলাদেশে। অক্টোবরে মিলেছে আরেকটি নতুন ধরন, যার সঙ্গে যুক্তরাজ্যের স্টেইনের সাদৃশ্য আছে। আমাদের পরে এই মিউটেশনটা ইংল্যান্ডে পাইছে, দেখে ওরা আমাদের একশো পরে পাইছে, কিন্তু ঘটনা ঘটানোর পরে ওরা গবেষণা করে দেখছে ওই মিউটেশনের সাথে আরো কিছু মিউটেশন যোগ হয়ে ভয়াবহ রূপ নিচ্ছে, কিন্তু আমাদের তো ভয়াবহ রূপ নেয় নাই। ওরা ওদের সাথে মিলাই দেখছে, ওদের সাথে আমাদের কিছুটা মিল আছে, আমাদের তো নর্মালি আছে। আমরা যুক্তরাজ্যের ভাইরাসটির সংক্রমণ ক্ষমতা 70% বেশি বলা হলেও বাংলাদেশে এই ধরনের সংক্রমণ ক্ষমতা তেমন বেশি নয়। তাই আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ এই বিজ্ঞানীর। সতর্ক আমরা যেটা করে পাস করতে হবে, যেটা আছে এটা নর্মালি এটাই হলে হবে। আমাদের তো 2.5 মাস হয়ে গেছে আমি পাইছি, এখন তো আমাদের নর্মালি আছে। তারা পাইছে তো ওরা উপরে 1.5 মাস আগে পাইছে, বাট ওরা পাওয়ার পরে ওদের তো যখন সমস্যা ছিল তখন গবেষণা দেখা যায় ওদের এই মিউটেশনের সাথে আরো কিছু মিউটেশন করছে। কারণ আমরাও তো এখন ওদের সাথে মিলাই দেখি, আমাদের কিছুটা মিল আছে ওদের সাথে। এদিকে যুক্তরাজ্যের করোনা ভাইরাসের নতুন রূপের প্রাদুর্ভাবে ফ্লাইট চালু রাখা হবে কিনা সে বিষয়ে পর্যবেক্ষণ চালু রয়েছে বলে জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী। আমরা নিবিড় পর্যবেক্ষণের মধ্যে আছি, যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন তাৎক্ষণিকভাবে আমরা সেই ব্যবস্থা নেব। তবে বিদেশ থেকে আসা যাত্রীদের PCR টেস্ট নেগেটিভ সনদ থাকতে হবে বলেও জানান প্রতিমন্ত্রী। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। গেল 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে আরও 19 জন মারা গেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেলেন 7,378 জন। একই সময় শনাক্ত 1,234 জন। সব মিলে শনাক্ত 5,06,102 জন। শনাক্তের হার 9.33 ভাগ। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,345 জন। করোনা বিষয়ক স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে 13,389টি। দেশের সম্মান ও মর্যাদা রক্ষায় আত্মনিয়োগ করতে সেনাবাহিনীর নবীন কর্মকর্তাদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় এ আহ্বান জানান সরকার প্রধান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের সুনাম ধরে রাখতে সততা, নিষ্ঠা ও একাগ্রতা নিয়ে দায়িত্ব পালন করতে হবে। মাতৃভূমিকে ভালোবাসতে হবে প্রাণ উজাড় করে। প্রণব চক্রবর্তীর রিপোর্ট।
চট্টগ্রামের ভাটিয়ারীতে বাংলাদেশ মিলিটারি একাডেমির ৭৯তম প্রশিক্ষণ কোর্সের সমাপনী শেষে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠান। এতে গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গার্ড অব অনার প্রদান শেষে নবীন অফিসারগণ শপথ নেন দেশ রক্ষার। জীবনে তোমরা যে কাজে নেমেছো, উপরের যারা তোমার হুকুম দেবে, তোমরা ওয়াদা করলা এখনই তাদের হুকুম মানতে হবে। প্রধানমন্ত্রীর পক্ষে প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের পুরস্কার প্রদান করেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর হাতে গড়া এই প্রশিক্ষণ একাডেমি আজ বিশ্ব দরবারে সুনাম অর্জন করেছে। বিদেশি ক্যাডেটরাও আসছে এবং এখানে বিশেষ করে আমাদের বন্ধুপ্রতিম প্যালেস্টাইন এবং শ্রীলঙ্কার প্রশিক্ষণার্থীরা তারাও কমিশন লাভ করছেন। কাজে আজকে শুভক্ষণে আমি সকল নবীন অফিসারদেরকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। সামরিক বাহিনীর জন্য নানা উদ্যোগের কথা তুলে ধরেন শেখ হাসিনা। বলেন, ফোর্সেস গোল অর্জনে সকল পদক্ষেপ নিচ্ছে সরকার। যেহেতু খুব অল্প বয়সে আমাদের সেনা সদস্যরা আর্মিতে যোগ দেন, কাজে তাদের জীবনটা আরও পরিপূর্ণ যাতে হয় সেদিকে লক্ষ্য রেখেই আমি 3 বছর মেয়াদি প্রশিক্ষণের পাশাপাশি 4 বছর মেয়াদি অনার্স কোর্স নিঃসন্দেহে সামরিক ও বৈশ্বিক জ্ঞানের মিশ্রণে সামরিক পেশাগত উৎকর্ষতার শিখরে পৌঁছাতে সহায়ক হবে। 96 থেকে 2001 যখন আমি ক্ষমতায় ছিলাম তখনই সেনাবাহিনীতে আমাদের নারী অফিসাররা যাতে আসতে পারে সেই সুযোগটা আমি করে দিয়েছিলাম। কাজেই সেদিক থেকে আমি মনে করি যেটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত ছিল। দেশের মান রক্ষায় নিষ্ঠার সাথে কাজ করতে নবীন সদস্যদের প্রতি আহ্বান জানান সরকার প্রধান। কাঙ্ক্ষিত কমিশন প্রাপ্তির মাধ্যমে তোমরা বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত অফিসার হিসেবে যোগদান করতে যাচ্ছ। সুতরাং এই দায়িত্ব পালনকালে আমি মনে করি তোমাদের সব সময় একথা মনে রাখতে হবে যে দেশকে ভালোবাসতে হবে, দেশের জন্য কর্তব্য পালন করতে হবে। কারণ তোমরা যে শপথ গ্রহণ করেছো, এই শপথ গ্রহণের মধ্য দিয়ে তোমাদের এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য বিরাট দায়িত্ব কাঁধে পড়ল। এ সময় করোনা মোকাবিলায় দেশের মানুষের পাশে দাঁড়ানোই সেনাবাহিনীর প্রশংসা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিটি দেশেই প্রত্যেকে আমাদের সশস্ত্র বাহিনীর প্রশংসা করেন। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে রাজনৈতিক আইসোলেশনে আছেন বলেই সরকারের কোনো উন্নয়ন দেখতে পায় না। সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে একথা বলেন তিনি। ফখরুল সাহেবরা জনবিচ্ছিন্ন হয়ে রাজনৈতিক আইসোলেশনে থাকেন বলেই সরকারের কোনো কাজই দেখতে পান না। বিএনপি চেয়েছিল দেশের মানুষ না খেয়ে, চিকিৎসা না পেয়ে রাস্তায় মরে পড়ে থাকবে, কিন্তু স্রষ্টার রহমত এবং শেখ হাসিনার নেতৃত্বে তা হয়নি বলে বিএনপির এত গাত্রদাহ। দেশের জনগণের ক্ষতি করা, দেশের ইমেজ নষ্ট করা আর মিথ্যাচার এখন বিএনপির অপকৌশল। নির্বাচন কমিশন নিয়ে 42 বিশিষ্ট নাগরিকদের অভিযোগ অসত্য তথ্যের ভিত্তিতে করা হয়েছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। অভিযোগের বিষয়ে কমিশনের বক্তব্য স্পষ্ট করতে ইসি সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি করেন সিইসি। বলেন, বক্তৃতা দেওয়ার নামে আর্থিক অনিয়ম, বিলাসবহুল গাড়ি ব্যবহার, ইভিএম ও নির্বাচন নিয়ে করা অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। নির্বাচন কমিশনের বিরুদ্ধে 42 বিশিষ্ট নাগরিকের অভিযোগের জবাব দিতে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনারের সংবাদ সম্মেলন। সংবাদ সম্মেলনে সিইসি KM নুরুল হুদা বলেন, বক্তৃতা দেওয়ার নামে 2 কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ অসত্য তথ্যের ভিত্তিতে করা হয়েছে। 15 জন বিশেষ বক্তার জন্য কর্মপরিকল্পনায় 2 কোটি টাকার বরাদ্দই ছিল না। সেখানে নির্বাচন কমিশনারদের বিশেষ বক্তা হিসেবে বক্তৃতা দেওয়ার নামে 2 কোটি টাকার মতো আর্থিক অসদাচরণ ও অনিয়ম মর্মে অভিযোগটি অসত্য তথ্যের ভিত্তিতে করা হয়েছে, যা ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। কর্মচারী নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি ও বিলাসবহুল গাড়ি ব্যবহারের অভিযোগও ভিত্তিহীন বলে দাবি করে তার ব্যাখ্যা দেন সিইসি। নির্বাচন কমিশন গাড়ি বিলাস করেনি, বরং 3 বছর 6 মাস প্রাধিকারভুক্ত গাড়ি পায়নি। তারা প্রকল্প থেকে সচিবালয় কাজের জন্য দেয়া গাড়ি শেয়ার করে ব্যবহার করেছেন মাত্র। কাজেই
নিয়ম বহির্ভূতভাবে 3টি বিলাসবহুল গাড়ি ব্যবহারের অভিযোগ সম্পূর্ণ অসত্য। ইভিএম ক্রয় দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে সিইসি বলেন, এর বিল সরকারিভাবে সরাসরি সেনা কর্তৃপক্ষকে পরিশোধ করা হয়। ইভিএম ক্রয়ের কোনো তহবিল কমিশনের কাছে ন্যস্ত হয় না। এর বিল সরকারিভাবে সরাসরি সেনা কর্তৃপক্ষকে পরিশোধ করা হয়। এ কাজে নির্বাচন কমিশন কোনো আর্থিক লেনদেনের সাথে সম্পৃক্ত থাকে না। এখানে দুর্নীতির কোনো প্রশ্নই ওঠে না। জাতীয় নির্বাচন সহ সিটি নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনকে দায়ী করে দেয়া বিশিষ্ট নাগরিকদের বক্তব্যকে অনভিপ্রেত বলে মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচন অবাধ ও সুষ্ঠু সম্পাদন হয়েছে বলে আন্তর্জাতিক পর্যবেক্ষণ দল সংবাদ সম্মেলনে উল্লেখ করেছেন। সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদার নেতৃত্বাধীন কমিশনের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগ এনে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবি জানিয়েছিলেন 42 বিশিষ্ট নাগরিক। এ বিষয়ে রাষ্ট্রপতির কাছে চিঠিও দিয়েছেন তারা। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। মৃত্যুর 3 দিন আগে হাটহাজারী মাদ্রাসায় জুনাইদ বাবুনগরী ও তার সহযোগীদের হাতে জিম্মি ছিলেন হেফাজত ইসলামের আমির আহমদ শফি। তার ঘর ভাঙচুর, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মুখ থেকে খুলে নেওয়া হয় অক্সিজেন মাস্ক। শহীদ শাইখুল ইসলাম আহমদ শফি হাটহাজারীতে জীবনের শেষ 3 দিন। শিরোনামের বইয়ে এরকম বর্ণনা উঠে এসেছে। আহমদ শফিকে হত্যার অভিযোগে গত 17 ডিসেম্বর হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হক সহ 36 জনের বিরুদ্ধে মামলা হয়। আর এই মামলা নিজস্ব গতিতেই চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন দীপু সারোয়ার। গত 18 সেপ্টেম্বর ঢাকার আসগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক ও হেফাজত আমির আহমদ শফির। এর আগে চট্টগ্রাম থেকে ঢাকায় আনা হয় তাকে। শুরু থেকেই তার স্বজনরা একে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে আসছিলেন। নভেম্বরে প্রকাশিত শহীদ শাইখুল ইসলাম আহমদ শফি হাটহাজারীতে জীবনের শেষ 3 দিন গ্রন্থে এরকম বর্ণনা তুলে ধরেছেন নাতি আরশাদ ও খাদেম হোজাইফা আহমদ। ওই গ্রন্থে বলা হয়েছে, জুনাইদ বাবুনগরী ও তার সহযোগীরা মাদ্রাসার বড় হুজুর খ্যাত আহমদ শফির কার্যালয় ভাঙচুর করে, বিচ্ছিন্ন করে দেয় বিদ্যুৎ সংযোগ, অক্সিজেন সাপোর্ট খুলে ফেলে তিলে তিলে আহমদ শফিকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে বলে বইয়ে উল্লেখ করা হয়েছে। নেবুলাইজার নিতে বাধা দেয়া, পরিবারের সদস্য ও খাদেমদের মারধরের কথাও বলা হয়েছে বইটিতে। বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতা ছাড়াও ডায়াবেটিস ও হাইপার টেনশনে ভোগা আহমদ শফিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বাধা দেওয়ার বর্ণনাও আছে বইয়ে। শহীদ শাইখুল ইসলাম আহমদ শফি হাটহাজারীতে জীবনের শেষ 3 দিন বই নিয়ে আলোচনার মধ্যেই 17 ডিসেম্বর চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলা দায়ের হয়। আসামি করা হয় হেফাজতের যুগ্ম মহাসচিব আলোচিত মামুনুল হক সহ 36 জনকে। খাগড়াছড়িতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন, আইন নিজের মতো করেই চলবে। আমরা এইটুকু মনে করি বিচার বিভাগ স্বাধীন, বিচার বিভাগ তার নিজস্ব গতিতে চলবে। মামলাটি নিয়ে নানা প্রোপাগান্ডারও জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। মামলা সরকার করে নাই, আপনারা সেটা নিশ্চয়ই জানেন। তারা যারা মনে করেন তারা সংক্ষুব্ধ হয়েছেন, যারা মনে করেন অন্যায় হয়েছে তারা মামলা করেছে। দীপু সারোয়ার, 21 টেলিভিশন। বাংলাদেশের বিদ্যুৎ খাতের অগ্রগতি ভারত পাকিস্তানের চেয়েও বেশি, তবে পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য অর্জন করেনি বলে জানান বিশেষজ্ঞরা। এক অনলাইন আলোচনায় তারা তাগিদ দেন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাড়ানোর উপর, সেই সাথে দুর্নীতি বন্ধেরও আহ্বান জানান বিশেষজ্ঞরা। তৌহিদুর রহমানের রিপোর্ট। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বিদ্যুৎ খাত সপ্তম পঞ্চবার্ষিকীর অভিজ্ঞতার শীর্ষক অনলাইন আলোচনার আয়োজন করে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনাতে আলোচনায় বক্তারা বিগত কয়েক বছরে বিদ্যুৎ খাতের অগ্রগতির কথা তুলে ধরেন। জানান 2015 সালে বিদ্যুৎ খাতের আন্তর্জাতিক প্রতিযোগিতার সূচকে অবস্থান ছিল 114। 2020 সালে এই অবস্থান উন্নীত হয় 68-তে। একটি মধ্যম সারির দেশে বিদ্যুতের গুণগত মানের একটা উত্তরণ কিন্তু এই সময়কালে হয়েছে।
প্রায় সব ক্ষেত্রে বেশ ভালো ঈর্ষণীয় প্রবৃদ্ধি আমরা কিন্তু দেখছি। টেকসই উন্নয়নের কথা মাথায় রেখে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সাজানোর তাগিদ দেন কেউ কেউ। পরামর্শ দেন পারমাণবিক ও নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন এবং ব্যবহার বাড়ানোর। অষ্টম পরিকল্পনায় আমাদের মূল উদ্দেশ্যটা হওয়া উচিত আমাদের গ্রিড নিয়ে, আমাদের ডিস্ট্রিবিউশন এবং ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন এবং ওভারঅল গ্রিড ম্যানেজমেন্ট নিয়ে। পাওয়ার এবং এনার্জি ক্ষেত্রে পরিকল্পনাগুলো ডিমান্ড এবং সাপ্লাই দুটোই 5 বছরে সীমাবদ্ধ রাখতে হবে। ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনে কিন্তু ম্যাসিভ কাজ হচ্ছে। এনার্জি জেনারেশন 10 বছর আগে যা ছিল এখন তার থেকে আমার 4 গুণ 5 গুণ আমার এনার্জি বেড়েছে। আমি তো সেই এনার্জিটা গ্রাহক পর্যায়ে নিতে পারতেছি। বিদ্যুৎ খাতে দৃশ্যমান উন্নতি থাকলেও অস্বচ্ছতা, দুর্নীতি রয়ে গেছে বলে মন্তব্য অনেকের। ইনস্টিটিউশনগুলোকে আগে সক্ষম করুন, তাকে কারিগরিভাবে দক্ষ করুন, তাদেরকে যোগ্য করুন। বিদ্যুৎ খাতের অদক্ষতা সামগ্রিক অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব ফেলছে বলে মন্তব্য আসে আলোচনায়। ইকোনমিক্যালি কম্পিটিটিভ একটা আমরা পাওয়ার সেক্টর পেতে পারি। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। হারসন ইস্ট রিভার, কুইন্স ব্রিজ কিংবা ড্যানইয়াং কুনসান ব্রিজ হয়তো দেখেননি পদ্মাপাড়ের মানুষ। দেখেননি চীনের তিয়ানজিন গ্রান্ড, বেইজিং ব্রিজ কিংবা মালয়েশিয়ার পেনাং সেতু। তাতে কি, পদ্মার বুকেই তো হলো পৃথিবীর সেরা ব্রিজ। নাম নিয়ে নানা অনুভূতি আর বৈচিত্র্যময় ভাবনা মানুষের মধ্যে। বাকিটা জানাচ্ছেন অখিল পোদ্দার। যমুনায় বঙ্গবন্ধু ব্রিজ হয়েছিল 1998 সালে। এত বছর পর স্বপ্নের পদ্মা বন্ধন যেন ঢাকার সঙ্গে সহজ সম্প্রীতি গড়ল ওপারের কোটি মানুষ। আমার বাড়ি রাজবাড়ী। আমি এই মাওয়া সেতু দেখার জন্য আমার খুব উদ্গ্রীব ছিল। ফিনিশিং হয়নি এখনো, তাতেই খুবই ভালো লাগতেছে আর কি। ব্রিজটা হয়েছে, এইটাই শুকরিয়া আল্লাহর কাছে। আমি অস্ট্রেলিয়া গেছি, অনেক জায়গা ঘুরছি, আমি এত সুন্দর রাস্তা দেখি নাই। গভীরতম পাইলের উপর যিনি সুগভীর ভিত্তি গড়লেন, তার নামটাই বারংবার উঠে আসে সাধারণের মুখে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নামে এই পদ্মা সেতু হওয়া উচিত। আমার মনে হয় খুব ভালো হবে ইনশাল্লাহ। দেশের জন্য ভালো হয়, তার নামও সুন্দরভাবে প্রতিষ্ঠিত হয়। কর্তৃপক্ষ যার নামে দেয় তাতেই আমরা খুশি। সালমান নামে করুক, নাহলে হার নামে দেখ, সমস্যা কি? শেখ হাসিনা ব্রিজ দেয় তাতেও আমাদের আপত্তি নেই, এটা যদি ওনার মায়ের নামে দেয় সেটাও আমাদের আপত্তি নেই। বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব কিংবা জাতির জনকের নামও বলেছেন কেউ কেউ। বঙ্গমাতার অবদান অনেক, বঙ্গবন্ধুর পাশে ছিলেন সারা জীবন। এই সেতুটা আমরা মনে করি যে সাধারণত বঙ্গমাতার নামে হলেই আমরা একটা আনন্দ পাবো এবং খুব চমৎকার হবে। মাননীয় প্রধানমন্ত্রী তার মায়ের নামে শেখ ফজিলাতুন্নেসা, তার নাম মায়ের নামে হলেই সবচেয়ে ভালো হয়। বঙ্গমাতা হওয়া নামে উচিত। সেতুর নামকরণ আমাদের বঙ্গবন্ধু জাতির পিতার নামে হওয়া উচিত। ওনার বাবার নামে যদি হয় আমরা অনেক খুশি হব। কর্তৃপক্ষ যার নামে দিবে আমরা সেটাই গ্রহণ করব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর নামেই হইব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা, সে জনগণের পিতা, আর আমরা চাই যে তার নামে দিলেই ভালো হয়। দেশ গড়ার কারিগর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামেই হওয়া উচিত। এর বেশি কিছু আমার আর কিছু বলার নেই। অখিল পোদ্দার, 21 টেলিভিশন, মাওয়াঘাট, মুন্সিগঞ্জ। নো মাস্ক নো সার্ভিস, বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন যা থাকবে। টেলিভিশন চ্যানেলের টিআরপিতে অনেক অসঙ্গতি, অনিয়ম, মন্তব্য তথ্যমন্ত্রীর। সিনহার সহযোগী শিপ্রার স্থায়ী জামিন, র্যাবের প্রতিবেদনের বিরুদ্ধে পুলিশের নারাজি। দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। সাবেক বস্ত্র প্রতিমন্ত্রী, পটুয়াখালী 3 আসনের সাবেক সংসদ সদস্য ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আ.খ.ম. জাহাঙ্গীর হোসাইন আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, দুঃসময়ে বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠায় তাঁর অবদান জাতি স্মরণ রাখবে। বিদেহী আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান প্রধানমন্ত্রী। টেলিভিশন চ্যানেলের জনপ্রিয়তা মূল্যায়ন জরিপ টিআরপি নিয়ে অনেক অসঙ্গতি ও অনিয়ম আছে বলে মনে করছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ।
সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, কোনো বেসরকারি প্রতিষ্ঠান এভাবে জনপ্রিয়তা যাচাই বাছাই করতে পারে না। এজন্য আগামী সপ্তাহের মধ্যে একটি কমিটি গঠন করার কথাও জানান তথ্যমন্ত্রী। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ও ওটিটি মাধ্যম ব্যবহার করে বিজ্ঞাপন ও বিভিন্ন কন্টেন্ট প্রদর্শনে তদারকি কমিটি করা হয়েছে বলেও জানান মন্ত্রী। নানা ধরনের অসঙ্গতি লক্ষ্য করা যায় এবং সেখানে যেভাবে টিআরপি নির্ধারণ হয় সে নিয়ে অনেক প্রশ্ন অনেকে উপস্থাপন করে। সুতরাং এই প্রশ্নের নিরসন হওয়া প্রয়োজন এবং কোনো একটি প্রাইভেট সংস্থা রাষ্ট্রীয় অনুমতি ছাড়া টিআরপি দেওয়ার কোনো এখতিয়ার রাখে না। সরকার এবং বেসরকারি সংস্থা অংশীজনরা মিলে কিভাবে টিআরপি নির্ধারণ হবে সেটি আমরা কৌশল নির্ধারণ করার জন্য আগামী সপ্তাহে আমরা কমিটি গঠন করে দেব। দুর্নীতির অভিযোগে সরকারি কর্মকর্তা সহ যে কোনো ব্যক্তিকে দুর্নীতি দমন কমিশন দুদক জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে পারবে উল্লেখ করে পর্যবেক্ষণ সহ এ সংক্রান্ত মামলার রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি AKM জহিরুল হকের সমন্বয়ে হাইকোর্ট বেঞ্চের স্বাক্ষরের পর রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়। দুপুরে সাংবাদিকদের দুদকের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ খুরশিদ আলম খান জানান, বিতর্কিত ঠিকাদার GK শামীমের জামিনের বিষয়ে ব্যাখ্যা দিতে দুদকের তলব আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌসী রূপার রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে তাকে দুদকের তলব আদেশে হাজির হতেই হবে। রংপুরে চুরির অভিযোগ এনে নির্যাতনের পর প্রতিবন্ধী অটো চালকের মৃত্যুর ঘটনায় পুলিশ কনস্টেবল হাসান আলী ও স্ত্রী সাথীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এদিকে হত্যা মামলা না নিয়ে আত্মহত্যায় প্ররোচনা মামলার প্রতিবাদে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। আলী হায়দার রনির ক্যামেরায় রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। দুপুরে অভিযুক্ত পুলিশ কনস্টেবল হাসান আলী ও তার স্ত্রী সাথী বেগমকে আদালতে হাজির করা হয়, তবে তাদের রিমান্ড বা জামিন আবেদন করা হয়নি। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফজলে এলাহির আদালত আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। স্বজন ও এলাকাবাসী জানায়, চুরির অভিযোগ এনে প্রতিবন্ধী অটোচালক নাজমুল ইসলামকে নির্যাতন করে পুলিশ ট্রেনিং সেন্টারের কনস্টেবল হাসান আলী ও তার স্ত্রী সাথী বেগম। বুধবার তাদের ঘরের সিলিংয়ে ঝুলন্ত নাজমুলের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দিনভর বিক্ষোভ করে এলাকাবাসী। রাতে হাসান আলী ও সাথীর বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার মামলা করে পুলিশ। এতে ক্ষুব্ধ এলাকাবাসী রংপুর লালমনিরহাট সড়ক অবরোধ করে। পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হয় অন্তত 20 জন। কাদের আছে কাদের আসতে দেয় না, ওদের কায়ও আসতে দেয় না। আমার একটা গরিব মানুষ, প্রতিবন্ধী মানুষ, ভিক্ষা না করে রিকশা চলে খায়, তা কিভাবে অনেকভাবে হত্যা করলো? এই বাচ্চাটার বাবার হত্যার বিচার চাই আমরা। আমরা সুস্থ মতন বিচার চাই। পুলিশ জানায়, তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। 2 জনকে আমরা অ্যারেস্ট করেছি, পুলিশ সদস্য হলেও এবং তার স্ত্রীকে সহ আমরা অ্যারেস্ট করেছি। তাদেরকে আমরা জেলখানায় প্রেরণ করেছি। মামলা তদন্ত চলছে। দোষীদের দ্রুত শাস্তি দাবি করেছেন এলাকাবাসী। সমর ইসলাম, 21 টেলিভিশন। অবসরপ্রাপ্ত মেজর সিনহার সহযোগী শিপ্রা দেবনাথকে অব্যাহতি দিয়ে পুলিশের করা মাদক মামলায় র্যাবের দেয়া চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দিয়েছে পুলিশ। দুপুর 1টার দিকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেনের আদালতে মামলার বাদী ASI শফিকুল ইসলাম এই নারাজি পিটিশন দেন। বাদীর পক্ষে আদালতে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ জাকারিয়া। গত 13 ডিসেম্বর পুলিশের করা মাদক মামলায় তদন্ত করে চূড়ান্ত প্রতিবেদন আদালতে জমা দিয়েছিল র্যাব। শুনানি শেষে শিপ্রা দেবনাথের আইনজীবী অ্যাডভোকেট অরূপ বড়ুয়া তপু জানান, চূড়ান্ত প্রতিবেদন ও নারাজি পিটিশন নিয়ে শুনানি হয়েছে। আদালত পরবর্তী ধার্য তারিখ আদেশের জন্য রেখে শিপ্রা দেবনাথের জামিন স্থায়ী করেছেন। তৃতীয় দিনে গড়ালো সিলেট বিভাগের পরিবহন ধর্মঘট। এ কর্মসূচির কারণে দূরপাল্লার যাত্রী ও পণ্যবাহী কোনো যানবাহন চলছে না পুরো বিভাগে। পাথরকুয়ারি খুলে দেওয়ার দাবিতে পরিবহন মালিক ও শ্রমিকরা এই ধর্মঘটের ডাক দেয়। এদিকে সিএনজি অটোরিকশা শ্রমিক সংগঠনগুলো ধর্মঘট প্রত্যাহার করেছে। সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস খসরু রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। 3 দিনে গড়ালো সিলেট বিভাগের পরিবহন ধর্মঘট। ধর্মঘটের কারণে তৃতীয় দিনেও যাত্রীদের ভোগান্তির শেষ নেই। এতে ক্ষোভ প্রকাশ করেন রাজধানী সহ দূর গন্তব্যের যাত্রীরা। ধর্মঘটে তো অনেক দুর্ভোগ আলাইছে আমরা 30 টাকার ভাড়া আপনারাও দেখো সিএনজি 150 টাকা 200 টাকা চায়। এখানে আমরা হুমায়ুন চত্বরে এসে দেখলাম যে বাস চলতেছে না, তো আমাদের অনেক সময় নষ্ট হইতেছে বা সবকিছু মিলে আমরা অনেক ঘাটতির মধ্যে পড়তেছি। আসছিলাম এখানে কাজের জন্য, ঢাকা চলে যাব,
গাড়ি তো পাইতেছি না সকাল 6টার থেকে পর্যন্ত, কালকে অনেক ভোগান্তিতে আসছে। এদিকে সকাল থেকে নগরীর প্রবেশ মুখে চণ্ডীপুল, হুমায়ুন রশিদ চত্বর সহ বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় পরিবহন শ্রমিকরা, আটকে দেয় যানবাহন। তবে ধর্মঘট প্রত্যাহার করেছে সিএনজি অটোরিকশার শ্রমিকরা। মালিক সমিতির লোকেরা গাড়িগুলো বন্ধ রেখে দিচ্ছে, আজকে 3 দিন বন্ধ, গাড়িগুলো চলে না, সিদ্ধান্ত হলে গাড়িগুলো চলবে। এখনো সিদ্ধান্ত হয় নাই, আজকে শেষ দিন, দেখা যাক কি হয়, এখনো বাস চলাচল হচ্ছে না। ধর্মঘটের পরও প্রশাসন সাড়া না দেয়ায় বৃহত্তর কর্মসূচির কথা ভাবছে পরিবহন মালিক শ্রমিক নেতারা। ধর্মঘটীরা প্রশাসনের পদক্ষেপের অপেক্ষায় আছেন বলে জানান নেতারা। মাসুমা লিসা, 21 টেলিভিশন। পুরো উত্তরবঙ্গের তথ্য প্রযুক্তির হাব হিসেবে গড়ে উঠছে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক। রাজশাহীতে এই তথ্য প্রযুক্তি কেন্দ্রের নির্মাণ কাজ শেষ হলে 14,000 মানুষের কর্মসংস্থান হবে 2025 সালের মধ্যে, যা হবে কর্মসংস্থান বিকেন্দ্রীকরণে মাইল ফলক। প্রতিষ্ঠানটি নিয়ে এমন মূল্যায়ন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের। রাজশাহী ঘুরে এসে মিনালা দিবা রিপোর্ট, ছবি তুলেছেন তফসির হাসান। 31 একর জমির উপর চলছে বিশাল নির্মাণযজ্ঞ। একে একে পূর্ণতা লাভ করছে একটি আইটি হাব, বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক। ভেতরে আছে শেখ কামাল আইটি ট্রেনিং ইনকিউবেশন। একই ক্যাম্পাসে আছে আশা জাগানিয়া জয় সিলিকন টাওয়ার। ডিজিটাল বাংলাদেশের তথ্য প্রযুক্তির এই স্থাপনা নির্মিত হচ্ছে বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটির তত্ত্বাবধানে। রাজধানী থেকে 250 কিলোমিটার দূরে হলেও একটি বিশ্বমানের অবকাঠামো এটি। এখানে ট্রেনিং হবে এবং ইনকিউবেশনও হবে। একদম যারা নতুন উদ্যোক্তা তাদেরকে এখানে জায়গা দেওয়া হবে। তারা একদম এখান থেকে তাদের ইনোভেশন আইডিয়া, তাদের চিন্তা চেতনাগুলো এখান থেকে পরিস্ফুটন করতে পারবে। আশা করা হচ্ছে ডিজিটাল বাংলাদেশ গড়তে বড় অবদান রাখবে এই প্রতিষ্ঠানে প্রশিক্ষিতরা। ঢাকা থেকে প্রায় 250 কিলোমিটার দূরে রাজশাহীর পদ্মা নদীর পাড়ে গড়ে উঠছে এই বঙ্গবন্ধু হাইটেক পার্ক। বলা হচ্ছে 2025 সাল নাগাদ এই হাইটেক পার্কের নির্মাণাধীন কাজ সম্পূর্ণ হলে 14,000 লোকের কর্মসংস্থান হবে এই পার্ক থেকে। উত্তরের জনপদকে এগিয়ে নিয়েছে রেল যোগাযোগ ও বঙ্গবন্ধু সেতু। এবার যুক্ত হচ্ছে এই প্রযুক্তি প্রতিষ্ঠান। রাজশাহী যে বঙ্গবন্ধু হাইটেক পার্ক, এখানে আমাদের সন্তানেরা আইটি সম্পর্কে যারা জানে তারা এখানে কাজ করবে। হাইটেক পার্কটি দেশের অগ্রযাত্রাকে আরও এক ধাপ এগিয়ে নেবে মত তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রীর। রাজশাহীতে 31 একর জায়গায় শেখ কামাল আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টার স্থাপন করেছি এবং জয় সিলিকন টাওয়ার সহ 31 একর জায়গায় 70% কার্যক্রম সম্পাদন হয়েছে। এবং রাজশাহী যে শিক্ষানগরী, সেই শিক্ষানগরীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়, রুয়েট, রাজশাহী কলেজ, নিউ ডিগ্রি সহ যে লক্ষাধিক ছাত্রছাত্রী পড়াশোনা করছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, তাদের কর্মসংস্থান সৃষ্টি হবে। এই প্রযুক্তি প্রতিষ্ঠানটি কর্মসংস্থান আর উন্নত জীবনের আশা দেখাচ্ছে পদ্মাপাড়ের মানুষকে। মিনালা দিবা, 21 টেলিভিশন। বাংলাদেশের স্টার্ট আপদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি স্টার্ট আপ ইকোসিস্টেম বিকশিত করার লক্ষ্যে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া যৌথভাবে আয়োজন করেছে আইডিয়াথন কন্টেস্ট। দুপুরে রাজধানীর আইসিটি ভবনে কন্টেস্টের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আইডিয়াথন খুবই গুরুত্বপূর্ণ। কন্টেস্টে 30টি দল ফাইনাল রাউন্ডের জন্য নির্বাচিত হয়। পরে সেরা 5টি স্টার্ট আপকে বিজয়ী নির্বাচিত করা হয়। বিজয়ী স্টার্ট আপরা দক্ষিণ কোরিয়াতে 6 মাসের বিশেষ প্রশিক্ষণ সহ নানা সহযোগিতা পাবে। To encourage our young startups to start their business and to provide all the necessary support. নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। বিরতি, যখন ফিরবো তখন যা থাকবে। পুঁজিবাজার নিয়ে কাউকে খেলতে দেয়া হবে না, বিএসইসি চেয়ারম্যানের হুঁশিয়ারি। হোয়াইট হাউস ছাড়ার আগে এবার 3 মহারথীকে ক্ষমা ট্রাম্পের, নিজেও নিতে পারেন দায় মুক্তি। দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। 57 বছরে পদার্পণ করছে বিশ্বে বাংলা ভাষার প্রথম টেলিভিশন বাংলাদেশ টেলিভিশন বিটিভি। রাজধানীর রামপুরায় বিটিভি ভবনে সংবাদ সম্মেলনে জানানো হয় 25 ডিসেম্বর 56তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হবে। বদলে যাবে, বদলে দিবে, এই স্লোগানে বিটিভিকে আরও গণমুখী করার পরিকল্পনা গ্রহণের কথা জানানো হয় সংবাদ সম্মেলনে। করোনা মহামারী মাথায় রেখে এবারের প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন সম্পন্ন করবে বিটিভি। 1964 সালের 25 ডিসেম্বর যাত্রা করে বাংলাদেশ টেলিভিশন বিটিভি।
এবার ফিরে দেখা 2020। মহামারীর বছরে রাজনীতির মাঠ বেশিরভাগ সময় ছিল নিরুত্তাপ। বেশ কয়েকটি উপনির্বাচন এবং ঢাকার একটি উপনির্বাচন ঘিরে যানবাহনে আগুনের ঘটনা ভীতি ছড়িয়েছে। বছরের শেষ দিকে বিজয়ের মাসে কয়েকটি ইসলামী দলের নেতাদের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের প্রতিবাদে উত্তাল হয় রাজপথ। বিশ্লেষকরা বলছেন, জাতীয় ইস্যুতে গঠনমূলক আলোচনা এড়িয়ে বছর জুড়ে রাজনীতিকরা পাল্টাপাল্টি বক্তব্য দিয়ে গেছেন। বাকিটা জানাচ্ছেন আকবর হোসেন সুমন। 2020 করোনার থাবায় নিরুত্তাপ রাজনীতির একটি বছর। খালেদা জিয়ার মুক্তি ছিল বিএনপির মূল দাবি। মার্চে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়লে নির্বাহী আদেশে বেশ কিছু শর্তে জামিনে মুক্তি পান খালেদা জিয়া। শুদ্ধি অভিযানে বিতর্কিত ব্যক্তিদের অপরাধ সামনে আসে। দলের ভেতর শুদ্ধি অভিযান চালায় আওয়ামী লীগ। সহযোগী সংগঠনগুলোর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে বহু যাচাই বাছাইয়ে। পরীক্ষিত নেতা কর্মীরা আছেন কিনা সেটা দেখব। করোনাকালে লকডাউনের সময় রাজনৈতিক দলগুলো মানুষের পাশে দাঁড়ায়। তবে রাজনৈতিক দলগুলোর কাছে জাতীয় ইস্যু, বিশেষ করে করোনাকালীন স্বাস্থ্য ব্যবস্থা অনেকটাই আড়ালে ছিল বলে মনে করছেন এই বিশ্লেষক। সরকারি দল যেটা বলবে বিরোধী দল এটাকে বিরোধিতা করবেই, কিন্তু পাবলিক হেলথের যে সমস্যাটা, এই সমস্যাটা নিয়ে রাজনৈতিক কোনো কনস্ট্রাকটিভ বা গঠনমূলক বিতর্ক আমি করিনি। বছর জুড়ে বিভিন্ন ইস্যুতে ওবায়দুল কাদের ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাল্টাপাল্টি বক্তব্য দিয়ে গেছেন। বিএনপি তাদের চিরাচরিত সন্ত্রাসী প্রথা পরিহার করতে পারে, তাদের নির্লক্ষ্য অনুযায়ী পরিকল্পিতভাবে সন্ত্রাসী গতকাল রাজধানীতে নাশকতা চালায়। কতগুলো বাস পুড়িয়ে দিয়েছে কে বা কারা দুর্বৃত্তরা, সেটা সম্পূর্ণভাবে আপনার আওয়ামী লীগের নেতৃবৃন্দ বিএনপির উপরে দোষ চাপানো, সেই আগের খেলা, সে ওল্ড গেম। বছর জুড়ে বেশ কয়েকটি উপনির্বাচন হয়ে গেছে, তবে ঢাকার একটি উপনির্বাচনের দিন আবারও আগুন সন্ত্রাস ভীতি ছড়িয়েছে। আমরা ধারণা করেছিলাম যে বাংলাদেশের রাজনীতিতে বোধহয় শেষ হয়ে গেল, আগুন সন্ত্রাস, বাস পোড়ানো। হ্যাঁ, আমার মনে হয় যে এটা বোধহয় আমরা আর দেখতে পাবো না, কিন্তু আমরা এই উপনির্বাচনের পরে সেটা দেখতে পেলাম। এই সিদ্ধান্তে এখনো আসতে পারছি না যে বাংলাদেশের রাজনীতি সম্পূর্ণ সন্ত্রাসমুক্ত হলো। আমরা বঙ্গবন্ধুর মূর্তির বিরুদ্ধে। বিজয়ের মাসে মামুনুল ফয়জুলদের ভাস্কর্য বিরোধী আস্ফালনের প্রতিবাদে উত্তাল হয় সারা দেশ। আমাদের টাকা দিয়ে মূর্তি স্থাপন করতে দেওয়া হবে না। মাঠে নামে প্রগতিশীল রাজনৈতিক দলগুলো। মানবতার গতিকে স্তব্ধ করে দেওয়ার অপপ্রয়াস। এরই মধ্যে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের দুঃসাহস দেখায় মৌলবাদীরা। ফুঁসে ওঠে বাংলাদেশ। ধর্মকে পুঁজি করে রাজনীতি করছেন, আমরা সবই জানি, সবই বুঝি। মৌলবাদীদের বিরুদ্ধে লড়াইয়ে প্রগতিশীল শক্তির ঐক্যবদ্ধ অবস্থানে 2020-এর রাজনীতির শেষ অঙ্ক। আজ পর্যন্ত কোনো ভাস্কর্য নিয়ে কথা হয় নাই। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। পুঁজিবাজার নিয়ে কাউকে খেলতে দেয়া হবে না বলে সতর্ক করলেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুফায়েতুল ইসলাম। বলেছেন, আগামী 3 থেকে 6 মাসের মধ্যেই পুঁজিবাজার টেকসই ভিতের উপর দাঁড়াবে। বৃহস্পতিবার এক সেমিনারে বিএসইসি চেয়ারম্যান এসব কথা বলেন। মেহেদী হাসানের রিপোর্ট। করোনা মহামারীর ভয়াল থাবায় বিশ্বের প্রায় সব অর্থনীতি এখন ঋণাত্মক ধারায়। এমন পরিস্থিতিতেও গত অর্থবছরে 5.24% প্রবৃদ্ধি অর্জন করেছে বাংলাদেশ। কিন্তু অর্থনৈতিক এই অগ্রগতিতে পুঁজিবাজারের অবদান আসলে কতটুকু? এসব প্রশ্নের উত্তর খুঁজতেই এই সেমিনার। বাজার সংশ্লিষ্টরা বলছেন, দেশের খুব কম সংখ্যক কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত। তারপরও গত 5 অর্থবছরে আইপিও, রাইট ইস্যু এবং বন্ড মিলিয়ে বাজার থেকে অর্থায়ন হয়েছে 1 লাখ কোটি টাকারও বেশি। আর করোনা সংকটের মধ্যেও গত 6 মাসে 15টি আইপিও, 2টি রাইট শেয়ার এবং 18টি বন্ডের অনুমোদন পেয়েছে। অর্থায়ন হয়েছে 9,271 কোটি টাকা। তালিকাভুক্ত এবং অতালিকাভুক্ত কোম্পানির মধ্যে মাত্র 7.5% ট্যাক্সের ডিফারেন্স আছে। এই 7.5% ট্যাক্স দ্বারা তারা কখনোই উৎসাহিত হতে পারবে না, কারণ একটি কোম্পানি যদি তালিকাভুক্ত হয় তাদের যে পরিমাণ কমপ্লায়েন্স কস্ট বেড়ে যায়,
সেইটুকু সাপোর্ট করে নেয় 7.5% ট্যাক্স। মার্কেটে আপ অ্যান্ড ডাউন থাকবে, বাট সাস্টেনেবিলিটি হচ্ছে ইনার স্ট্রেংথ, নট অনলি ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ, নলেজের স্ট্রেংথ, কমপ্লায়েন্সের স্ট্রেংথ, ট্রান্সপারেন্সির স্ট্রেংথ। আপনি যখন এগুলোকে এনশিওর করতে পারবেন, মার্কেট অটোমেটিক্যালি সাস্টেইন হয়ে যাবে। বিএসসিসি চেয়ারম্যান বলেন, শক্ত মৌলভিত্তির বড় বড় আরও কিছু প্রতিষ্ঠান আইপিওতে এলে বাজারের গভীরতা বাড়বে, দুষ্টচক্র তখন কারসাজি করতে পারবে না। এই ক্যাপিটাল মার্কেটের সাস্টেনেবিলিটি নেওয়ার ভয় নাই, এটা সময়টা খুব বেশি দিন লাগবে না। আশা করি 3 থেকে 6 মাসের মধ্যে আপনারা ফিল করবেন যে বড় বড় শক্তি এসে যদি এখানে খেলতে চায় সেটা হয়তো আর পারবে না, এবং আমরা বিনিয়োগকারীদের নিরাপত্তা দিব, আমরা আরও আইপিও দিব। দীর্ঘমেয়াদী মূলধন অর্থায়নে পুঁজিবাজারকে কাজে লাগাতে ব্যবসায়ী ও শিল্পপতিদের প্রতি আহ্বান জানান বিএসসিসি চেয়ারম্যান। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ পুলিশের বার্ষিক শুটিং প্রতিযোগিতায় দলগতভাবে বিজয়ী হয়েছে পুলিশের বিশেষ শাখা এসবি। রাজধানীর গুলশানে শুটিং ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন স্পেশাল ব্রাঞ্চের প্রধান মীর শহীদুল ইসলাম। আইজিপি কাপ প্রতিযোগিতায় দলগত ইভেন্টে বিজয়ীরা হলেন বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ ফারুক হোসেন, জাহিদুর রহমান, পুলিশ পরিদর্শক মনিরুল গনি। রানার্স আপ হয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ। আসরে 9টি ইভেন্টে বাংলাদেশ পুলিশের সদস্যরা প্রতিযোগিতায় অংশ নেন। বঙ্গবন্ধু ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড মহান বিজয় দিবস ক্লাব কাপ রাগবি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 8টি দল নিয়ে বাংলাদেশ রাগবি ফেডারেশনের ব্যবস্থাপনায় রাজধানীর পল্টন ময়দানে হয় এই প্রতিযোগিতা। সকালে ফাইনাল খেলার সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন বাদল ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের কর্মকর্তা আশরাফুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মৌসুম আলী। প্রতিযোগিতায় অংশ নেয় SH একাডেমি, কুমিল্লা রাগবি ক্লাব, JBRC রাগবি ক্লাব, ক্যাপিটাল রাগবি ক্লাব, স্পোর্টস ফর হোপ অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স, বাংলাদেশ অ্যামেচার রাগবি ক্লাব, লৌহজং রাগবি ক্লাব ও ব্রাহ্মণবাড়িয়া রাগবি ক্লাব। শেষ করব সন্ধ্যা 7টার 21 সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। বাংলাদেশেও করোনার নতুন ধরন, সংক্রমণের প্রভাব নেই, পর্যবেক্ষণে যুক্তরাজ্যের সঙ্গে বিমান চলাচল। জাতীয় মর্যাদা রক্ষায় আত্মনিয়োগ করতে হবে, নবীন সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী। নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত, প্রেস ব্রিফিংয়ে সিইসি। আহমদ শফির জীবনের শেষ 3 দিন নিয়ে গ্রন্থ প্রকাশ, হত্যার অভিযোগ, মামলা নিজস্ব গতিতে চলবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিদ্যুৎ খাতের অগ্রগতি ভারত পাকিস্তানের চেয়ে বেশি বলছেন বিশেষজ্ঞরা, পারমাণবিক প্রকল্প বাড়ানোর তাগিদ। সর্বশেষ খবর জানতে ডায়াল করতে পারেন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরবর্তী সংবাদ রয়েছে রাত 9টায়। দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।